যদি সামরিক বাহিনীর ক্ষমতা নেওয়ার উদ্দেশ্য থাকতো তাহলে ঘটনা এত দূর গড়াইতো না, 5ই আগস্টই হইতো না। শেখ হাসিনা মিলিটারির হাতে ক্ষমতা দিয়ে চলে যেত। আর যদি আর্মির থাকতো তাহলে শেখ হাসিনার কাছ থেকে তারা ক্ষমতা নিয়ে নিত। কারো যদি ক্ষমতা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই গণ অভ্যুত্থান হইতে দিবে, দেওয়ার পরে সে ক্ষমতা টেক ওভার করবে। সামনের সারিতে যারা নেতৃত্ব ছিল এই বিপ্লবের, এই ছাত্ররা বা পলিটিক্যাল পার্টির যারা মাঠে নেমেছিল, আহ, এদের হাতে কিন্তু, এদের বড় একটা অংশের হাতে কিন্তু ক্ষমতা নাই। ছাত্রদের হাতে ক্ষমতা আছে, ছাত্রদের দুজন প্রতিনিধি আছে, কিন্তু তাদের পাওয়ার শেয়ার করতে হচ্ছে অন্যান্যদের সঙ্গে। তাদের কিন্তু একদম অ্যাবসলিউট ক্ষমতা নেই তাদের হাতে। নির্বাচন কমিশন থেকে জানাইছে আমার কার্ড রেডি হয়ে আছে, অমুক অফিসে যান, আপনি কাগজপত্র এইটা এইটা দিবেন, তাহলে আপনাকে দিয়ে দিবে। আমাকে নানা সাত পাঁচ বুঝাইতেছে। তারপরে আবার বললো যে একটা ইমার্জেন্সি আছে। আমি বললাম কি? বললো যে আমাদেরকে একটা ফি দিতে হবে, তাহলে আপনি এটা এখন নিতে পারবেন। আমি বললাম দেন, আমি ফি দিব। আমি তো এখন ফি দিয়ে দিছি। দেওয়ার পরে আমাকে কার্ড দিল। তারপরে বললাম আমি যে ফি দিলাম আমাকে রসিদ দেন। কোনো এটার কোনো রসিদ নেই। আমি বলি কি বলেন, আপনি ফি নিবেন রসিদ দিবেন না? এটা নিয়ে আমি তর্ক করছি। তারপরে তখন আমার কার্ড কেড়ে নেয়। এই যে এই জাতীয় সরকার যে তারা করার প্রস্তাব দিল, বিএনপি যে করতে না করলো অ্যাকর্ডিং টু নাহিদ ইসলাম, তাহলে উনি এটা তখন বলেন নাই কেন? তখনই তো তার পাবলিক করা উচিত ছিল যে আমরা এরকম একটা করতে চাচ্ছি, জাতীয় সরকার করব আমাদের সঙ্গে, বা তারা ডাক দিলেই তো পারতো। তারা ধরেন, তারা এখন যেটা বলে যে তারা তাদের কারণে শেখ হাসিনার পতন হয়েছে, এই আন্দোলনে তারাই নেতৃত্ব দিছে, তারা সামনে ছিল, বিএনপি ছিল না, অমুক ছিল না, তমুক ছিল না। দেন লিডারশিপ যদি তাদের হাতে থাকতো, তারা যদি লিডার হয়, মানে তারা আন্দোলন করেছে আমরা তো অস্বীকার করছি না, হ্যাঁ, কিন্তু তারা যেহেতু দাবি করে তাদের কারণেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বিএনপি পারে নাই, অন্য কেউ পারে নাই, এটা তো তাদের নেতারা বিভিন্ন এই যে সারা দেশ ব্যাপী যে তারা মিটিং টিটিং করলো, এখানে হরদম বলতেছে যে আমরা আসছি বলে আপনি আসতে পারছেন, আপনি খালেদা জিয়া মুক্ত হয়েছে, অমুক হয়েছে, সেই হয়েছে, সেই হয়েছে। এতই যখন তাদেরই, তাহলে তো তারা 5ই আগস্টের পরে ঘোষণা দিলেই পারতো যে আমরা জাতীয় সরকার করব, আপনারা সবাই আসেন, রাজনৈতিক দল পলিটিক্যাল পার্টি যারা আছেন সবাই আসেন, সর্বদলীয় মিটিং করি, করে একটা জাতীয় সরকার করি। তখন তো এইসব তারা বলেন নাই। তারা তখন নানা দিকে কথাবার্তা বলেছেন, এখন এসে বলছেন যে বিএনপি রাজি হয় নাই, অমুক রাজি হয় নাই। এটা এটা তো রাষ্ট্র পরিচালনা তো লুকোচুরির কিছু না, গোপনীয়তার কিছু না। আপনি যদি এখন একটা বিপ্লব হয়ে গিয়েছে, আমি সারোয়ার ভাইয়ের সঙ্গে একমত। আমরা গত জুলাই আগস্টে ঘটনাটাকে বিপ্লব বলি, আমি বিপ্লব বলি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন সেটা বিপ্লবের পথ থেকে দূরে সরে গিয়েছে। কারণ বিপ্লবের যেই কারণে আমরা সবাই জুলাই আগস্টে সমবেত হয়েছিলাম, এই আন্দোলনে যুক্ত হয়েছিলাম যে একটা রাজনৈতিক পরিবর্তন দেখব, আমরা নতুন দিনের সূচনা দেখব, সেটা কমপ্লিটলি ফেল করছে। এখন আলোচনা হচ্ছে তারা এই করবে সেই করবে, যে বিএনপি এসে করবে না, বিএনপি এসে স্বৈরাচারী হয়ে যাবে, বিএনপি এসে চাঁদাবাজি করবে। বিএনপি কি করবে ভবিষ্যতে, বা আদৌ বিএনপি ক্ষমতায় আসবে কিনা, কারা ক্ষমতায় আসবে, কারা ক্ষমতায় এসে কি করবে, সেটা নিয়ে তো খুব মাথা কামাচ্ছেন। এই সরকার কি করছে সেটা নিয়ে কেউ প্রশ্ন করছেন। আরে ভাই, আপনি তো ক্ষমতায় আছেন, আপনি সমস্যা, এই যে ইয়ে ভাই যেটা বললেন, ইমরান ভাই যেটা বললেন, পুলিশের তো কিছু উদ্যোগ নেওয়া উচিত ছিল। জাহাঙ্গীর আলম সাহেব খুব ভালো মানুষ, তার কথা শুনতে আমার খুব ভালো লাগে। আমাকে তার কাছে সজ্জন ভদ্রলোক, নরম সরম লোক মনে হয়, আমি যতটুকু দেখেছি টিভিতে আর কি তার কথাবার্তা। তো কিন্তু ধরেন পুলিশে যদি ঘাটতি থাকে, পুলিশকে সক্রিয় করতে সরকারের দুর্বলতা কোথায়? তো এইগুলা ধরেন যে কথা বলে তো লাভ নাই যে বিএনপি রাজি হয় নাই, এ রাজি হয় নাই, সে রাজি হয় নাই। আপনি কি করতেন? আপনি পাবলিককে বলতেন, দেশের মানুষকে বলতেন যে আমরা জাতীয় সরকার করতে চাই, বিএনপি রাজি হচ্ছে না। দেন পিপল, দেশের মানুষ দেখতো যে কেন রাজি হচ্ছে না, কি হচ্ছে না, আলাপ হতো, পাবলিক স্ফিয়ারে কথাবার্তা হতো। তখন তো কথাবার্তা হয়নি। আর দ্বিতীয়ত উনি আরেকটা কথা বললেন যে মিলিটারি কু হওয়ার একটা সম্ভাবনা ছিল। দেখেন, মিলিটারি যদি কু হওয়ার হইতোই তাহলে 5ই আগস্ট হইতো না। আমি আমি আমার সঙ্গে দুইজন আছেন সামরিক কর্মকর্তা, সাবেক সামরিক কর্মকর্তা। আমি জানি না ওনারা একমত হবেন কিনা। আপনিও ঘটনার সঙ্গে কম বেশি দেখেছেন, আমরাও দেখেছি, নানা লোকজনের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। যদি সামরিক বাহিনীর ক্ষমতা নেওয়ার উদ্দেশ্য থাকতো তাহলে ঘটনা এত দূর গড়াইতো না, 5ই আগস্টই হইতো না। শেখ হাসিনা মিলিটারির হাতে ক্ষমতা দিয়ে চলে যেত। আর যদি আর্মির থাকতো তাহলে শেখ হাসিনার কাছ থেকে তারা ক্ষমতা নিয়ে নিত। কারো যদি ক্ষমতা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই গণ অভ্যুত্থান হইতে দিবে, দেওয়ার পরে সে ক্ষমতা টেক ওভার করবে। 5ই আগস্টের পরে কি তো সেটা তো বাংলাদেশের তারা দাবি করছে যে এটা হওয়ার কথা ছিল, ওরাই ঠেকিয়েছে, না ওদের না, ভুল এইটা ছিল না। এইটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে
আমরা যে একটা বিপ্লব করেছি 5ই আগস্টের পরে কিন্তু একটা প্রতি বিপ্লব হয়ে গিয়েছে। এটা আমরা যদি নিরপেক্ষভাবে বলি, এইটার পিছনে দায় আমাদের সবার আছে, নাহিদদের আছে, বিএনপির আছে বড় রাজনৈতিক দল হিসাবে, অন্যান্য রাজনৈতিক দলেরও আছে। একটা প্রতি বিপ্লব হয়ে গিয়েছে। কেন আমি প্রতি বিপ্লব কথাটা বলছি? যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, আমি ছিলাম, আপনি ছিলেন, বা সারোয়ার ভাই ছিল, ঢাকায় অংশগ্রহণ করেছেন, ইমরান ভাই হয়তো অংশগ্রহণ করেছেন, কিন্তু সামনের সারিতে যারা নেতৃত্ব ছিল এই বিপ্লবের, এই ছাত্ররা বা পলিটিক্যাল পার্টির যারা মাঠে নেমেছিল, আহ, এদের হাতে কিন্তু, এদের বড় একটা অংশের হাতে কিন্তু ক্ষমতা নাই। ছাত্রদের হাতে ক্ষমতা আছে, ছাত্রদের দুজন প্রতিনিধি আছে, কিন্তু তাদের পাওয়ার শেয়ার করতে হচ্ছে অন্যান্যদের সঙ্গে। তাদের কিন্তু একদম অ্যাবসলিউট ক্ষমতা নেই তাদের হাতে। এটা আমাদের স্বীকার করতে হবে। আমি যদি ওইভাবে ব্যাখ্যা করি, তাহলে এই প্রতি বিপ্লবটা যে হয়ে গিয়েছে, এই প্রতি বিপ্লবটা হওয়ার সুযোগ পেয়েছে কিন্তু এই এই ছাত্রদের কারণে আমি বলবো। এই এই জায়গায় আপনার মিলিটারি কু হওয়ার কোনো শঙ্কা বা সম্ভাবনা ছিল না। এই তাদের ব্যর্থতা, এই যে তাদের যে হাত থেকে যে জিনিসটা প্রতি বিপ্লবীদের হাতে চলে গেল, এই সরকারের ক্ষমতা বা পাওয়ার সেন্টার, মানে এটা যে চলে গেল একটা অন্য পক্ষের হাতে, এইটাকে তারা এখন ঢেকে রাখার জন্য বা ব্যর্থতাকে আড়াল করার জন্য একবার বলে বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি, আরেকবার বলে যে আর্মি ক্ষমতা নেওয়ার চেষ্টা করছিল। এইবার আপনি প্রশ্ন করতে পারেন যে প্রতি বিপ্লব হয়ে ক্ষমতাটা কাদের হাতে গেল? প্রতি বিপ্লব হয়ে ক্ষমতাটা চলে গিয়েছে এই এনজিও বাসদের হাতে। আমি যেটা বলতে চাচ্ছি, এই এনজিও বাসরা এসে ক্ষমতা দখল করছে। আমি এই যে ফরেন পলিসি একাডেমিতে বসে না জাতীয় ঐক্যমত কমিশন, আমি এটার নাম দিছি নব্য কাশিম বাজার কুঠি। এইখানে বসে যাবতীয় পরিকল্পনা ষড়যন্ত্র হচ্ছে কিভাবে আপনার বাংলাদেশের পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার কিভাবে দুর্বল হয়। কিছুদিন আগে আমি একটা পত্রিকায় লিখেছি, প্রথম আলোতে লিখেছি, যে তিউনিসিয়ান মডেল। তিউনিসিয়াতে 2011 সালে জেসমিন বিপ্লব হওয়ার পরে একই ঘটনা ঘটছে। সেইখানে সবচেয়ে বড় এবং ক্ষমতায় যাওয়ার মতো দল ছিল ব্রাদারহুডের যে এলআই পার্টি, এন্নাহাদা। এখন ওইখানে যারা আপনার ছিল অন্যান্য পলিটিক্যাল পার্টি ছিল, ছোটখাটো পার্টি, এই আমাদের এই জামাত টামাতের মতো বা অন্যান্য দু একটা দলের মতো, তাদের মাথায় ভূত চাপছে এই এন্নাহাদাকে ঠেকাও। তো এন্নাহাদাকে ঠেকাইতে হলে কি করতে হবে? তারা এই যে ক্ষমতার ভারসাম্য আনো, অমুক আনো, তমুক আনো, নানা কথাবার্তা, এরে ভাগ দাও, ওরে ভাগ দাও দিয়া তারা 2014-তে সংবিধান সংশোধন করছে, করে সেমি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় গেছে এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনছে। আনার ফলে যেটা হয়েছে, তাদের 10 বছরে 11 বার সরকার পরিবর্তন হয়েছে। এবং সর্বশেষবার হইল একজন এই আমাদের মতো টকশো করতে এক লোক, সাইদ কায়েস। সে হলো তিউনিসিয়ার এক ইউনিভার্সিটির অধ্যাপক। সে হইলো এই যে এখন যেমন আমাদের ইউনূস সরকার টোটালি ফেল করছে, আমি বলি জনসেবার কোনো নাই, আপনার সার্বিক পরিস্থিতি খুব খারাপ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, হেলথ সেক্টরে যান। আমি গতবার দেশে গিয়া ঘুষ দিছি, এটা আমি ঘুষ দিছি, আমি বললাম পাবলিকলি। আপনি ধরেন বাংলাদেশের সরকারি অফিস আদালতে ঘুষ দেওয়া হয়, এটা আমরা জানি। কিন্তু কি একটা জিনিস আমরা যতই অপছন্দ করি, অন্তত তত্ত্বাবধায়ক সরকারের সময় ঘুষ দেওয়া লাগে নাই। অন্তত ওই 3 মাস মানুষ একটু স্বস্তিতে থাকে, বা ধরেন যে এরকম একটা অবস্থা তৈরি হয়, সেই জায়গায় আমাকে গিয়ে ঘুষ দিতে হয়েছে। হ্যাঁ, আমার এই যে এনআইডি তুলতে গিয়ে আমাকে ঘুষ দিতে হয়েছে। বলছে যে আপনি 5 বছর পরে আসছেন, আপনার এনআইডি দেওয়া যাবে না, অমুক তমুক। আমি বলছি কেন দেওয়া যাবে না? আমাকে নির্বাচন কমিশন থেকে জানাইছে আমার কার্ড রেডি হয়ে আছে, অমুক অফিসে যান, আপনি কাগজপত্র এইটা এটা দিবেন, তাহলে আপনাকে দিয়ে দিবে। আমাকে নানা 7-5 বুঝাইতেছে। তারপরে আবার বললো যে একটা ইমার্জেন্সি আছে। আমি বললাম কি? বললো যে আমাদেরকে একটা ফি দিতে হবে, তাহলে আপনি এটা এখন নিতে পারবেন। আমি বললাম দেন, আমি ফি দিব। আমি তো এখন ফি দিয়ে দিছি। দেওয়ার পরে আমাকে কার্ড দিল। তারপরে বললাম আমি যে ফি দিলাম আমাকে রসিদ দেন। কোনো এটার কোনো রসিদ নেই। আমি বলি কি বলেন, আপনি ফি নিবেন রসিদ দিবেন না? এটা নিয়ে আমি তর্ক করছি। তারপরে তখন আমার কার্ড কেড়ে নেয়, বলে তাহলে আপনাকে কার্ড দিব না। হাউএভার আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে ঘুষ দাতা এবং গ্রহীতা দুইজনেই অপরাধী, তাহলে আপনি ঘুষ দিলেন কেন? আমাকে ঘুষ দিতে হয়েছে, পরের দিন আমার ফ্লাইট ছিল, আমাকে চলে আসতে হবে, কারণ এইখানে আবার আমরা এনআইডির কপি টপি না থাকলে বাংলাদেশি পাসপোর্ট টাসপোর্ট রিনিউ করতে পারি না। যাই হোক, এইটা আমি একটা অভিজ্ঞতাটা বলে নিলাম আজকে।